বাংলাদেশ এমনি বিশৃঙ্খলায় ভরে গেছে। রাজনৈতিক নেতা একদিনে তৈরি হয় না, তো সিনিয়র জুনিয়রদের নিয়েই কিন্তু রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, একটা দেশের চালাইতে হয়। দাড়ি কমা দিয়ে রাজনীতি করতে পারবে না, এটা পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে প্রক্রিয়া দিন। গত সরকার কিন্তু কতটা বছর নিয়ে পরে কিন্তু এই যুদ্ধবদ্ধের বিচারটা করলো। আপনি এই বিচারগুলো তাড়াহুড়া করে করবেন, শেষ পর্যন্ত আবার এটা রিভার্স হয়ে যাবে। আপনাকে আইনের পন্থা অবলম্বন করে ওয়েট করতে হবে, এটার ফরমাল আছে অনেক কিছু, এটাতে একটার পর একটা স্টেজে যেতে হবে। এখন আপনি এই স্টেজ যদি অপেক্ষা করতে হয় তাহলে তো আর নির্বাচন হচ্ছে না, আগামী নেক্সট ফিউ ইয়ার্সই হচ্ছে না। তো আমার চেয়ারম্যান জি এম কাদের কালকে বলেছেন এটা একটা সংস্কারের আসলেই কি একটা স্মেল পাচ্ছি আমরা। বিএনপি তো বলছি, আমরাও বলছি যে আপনি এইগুলো করার পরে কিন্তু অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ আপনাকে এইগুলো সংবিধানে রেটিফাই করতে হবে। পার্লামেন্টে সেশন প্রথম থেকে শুরু করে 30 দিনের মধ্যে এইগুলোকে আপনাকে সংবিধান অন্তর্ভুক্ত করে নিতে হবে। কারণ আপনি এইগুলা কিভাবে করবেন যদি নেক্সট গভর্নমেন্ট, বিএনপি তো বলছে অনেকগুলো করবে না, তারা অলরেডি বলে দিচ্ছে তারা, তাহলে আপনি এই সংস্কারগুলো কার জন্য করবেন? বিএনপি বিগেস্ট স্টেক হোল্ডার এখন, তাহলে আপনি ন্যাশনাল কনসেনসাসে যেগুলো হবে না এই সংস্কারগুলো তো আপনি করতে পারবেন না। তাহলে তো আপনি এখন গণপরিষদ বিএনপি মানবে না। জাতীয় পার্টির জি এম কাদের কালকের বক্তব্য থেকে সেটাই মনে হচ্ছে যে এটার জন্য প্রলং করার জন্য কিছু হলে আমরা নাই। আপনি নির্বাচন দেন, মানুষ কাকে চায় কাকে চায় না। আপনি অমুকরে ব্যান করবেন, অমুকরে বাতিল করবেন। 51টা নিবন্ধিত রাজনৈতিক দল, আরও যা ইচ্ছায় অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 100টা করে নিয়ে যাবেন। ওয়ারিজ আমি দেখলাম রবিন ফারহানা আরপিওতে আজকে আপনার এখানে আসার আগে আরপিওতে ডাবল চেক করে দেখলাম, আপনি যদি একটা নতুন নিবন্ধিত রাজনৈতিক দল হইতে হয় তুটা জেলাতে আপনার অফিস থাকতে হবে, 100টা উপজেলাতে অফিস থাকতে হবে। এই 100টা উপজেলার প্রত্যেকটা জায়গায় 200 ভোটারের লিস্ট আপনার এখানে এনে দিতে হবে। হিউজ। আপনার অফিস কোথায়? 22টা জেলা যাবে, তুতারে আপনার অফিস কোথায়? এটাগুলো এক কয়টা পার্টি নিবন্ধন পাবে? জুন পর্যন্ত সময় পিছিয়েছে, কিন্তু সময় দেন, সেটা অন্য জিনিস। এটা ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা যদি দিতে চায় না সেটা আলোচনা করুক স্টেক হোল্ডারদের সাথে। কিন্তু এই ফরম্যাটগুলো আপনারা ইজি করার জন্য বলতেছেন কেন? কাকে করার জন্য? আগে আমাদের গলাতে রশি দিবেন, এখন রশি সরাই অন্যরা এখন এই রশি নিতে চাবে না। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। তাহলে আপনি ফেসিবাদী বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, যারা নিজেরা যা বলতো তাই করতো, এখন আপনি কোন তাই বলছেন? অক্ষরে অক্ষরে দাড়ি কমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, সংবিধানও দিয়ে আপনি দাড়ি কমা দিয়ে রাজনীতি করতে পারবেন না। এটা পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে প্রক্রিয়া দিন। সে তো নিজেই বলেছে, আপনি ইলেকশন ছাড়া, ইলেকশন ইজ দ্য গেটওয়ে অফ দি ডেমোক্রেসি। আপনাকে ইলেকশন দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একটাই রাস্তা। সেখানে গণতন্ত্রের মধ্যে আপনার সংস্কার, নির্বাচন থাকতেই হবে, এটাই থাকবে। কিন্তু আপনি যদি বলেন আমি যদি রবীন্দ্র রাজনৈতিক দল, বড় দলের বোন আমার, সে যদি আমার বলে না আপনি শুনতে হবে আমি এটা বলছি, তাহলে তো এটা গণতন্ত্রের আপনার সংবিধান নিতে পারছে না। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনি বলছিলেন একটু আগে যে এই সরকার হয়তো কাউকে কোনো একটা সুযোগ দেওয়ার জন্য এইভাবে সময়ক্ষেপণ করছে। আবার এই এনসিপি যে রাজনৈতিক দল, তারা বলার চেষ্টা করছে যে এই সরকারের কেউ আসলে বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির মতন করে কাজ করার চেষ্টা। এখন নতুন করে শুরু ওনারা কেন দিচ্ছেন? আমরা তো এখানে টকশোতে অনেকদিন ধরে 8 মাস থেকে বলছি, ডক্টর ইউনূস সাহেব তো নিজে বলেছেন আমার নিয়োগ করতে হলো ছাত্ররা। যেদিন উনি এই শব্দটা বলেছেন সেদিন রাজনৈতিক দলগুলোকে আন্ডারমাইন করেছেন, এদেশের মানুষকে আন্ডারমাইন করেছেন, এদেশের মানুষের ইমোশনকে উনি আঘাত করেছেন। এই শব্দটা না বলে ডক্টর ইউনূস বলা উচিত ছিল ছাত্ররা আমাকে নিয়োগ এখানে দেওয়ার জন্য সাধারণ জনগণ সহ রাজনৈতিক দল সহ সবাই মিলে আমাদেরকে এখানে দিয়েছে। আপনি সংবিধান পুনর্লিখন করবেন, ডক্টর ইউনূস তো এই সংবিধানের শপথ নিয়ে হয়েছেন। আপনারা 5 তারিখের থেকে 8 তারিখের মধ্যে সংবিধানটা যদি শেষ করে ফেলে দিতেন, একটা লিখনের উপরে শপথ নিতেন, নতুন একটা প্রক্লেমেশন দিতেন, তাহলে তখন হয়তো অন্য জিনিস হতো। কিন্তু আপনি এই সংবিধানের, এই রাষ্ট্রপতি, এই সেনাবাহিনী, দেখেন সেনাবাহিনীর প্রধান একটা কথা বলি, এই সেনাবাহিনী প্রধান কিন্তু প্রাইম মিনিস্টারের অর্ডার শোনা, ডিফেন্স মিনিস্টারের অর্ডার শোনা কিন্তু ইট ইজ এ ম্যান্ডেটরি। একজন এই ডিফেন্স মিনিস্টারের আন্ডারে না শুনলে কিন্তু কোর্ট মার্শাল হওয়ার সম্ভাবনা। এই সেনাবাহিনী প্রধান তো ওনার কথা না শুনে বাংলাদেশের মানুষের স্পিরিটের সাথে মিলে, আন্দোলনের সাথে মিলেই তো ডিফাইন করে প্রাইম মিনিস্টার অর্ডারকে এদেশের মানুষকে যদি না দিতেন তো দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যেত না। হঠাৎ করে এই সেনাবাহিনীকে নিয়ে আপনারা শুরু করে দিলেন টানা হেঁচড়া, বিতর্ক। এই দেশটাকে কেন যেন জানি না আমাদের কপালে কি আছে। আমরা রাজনীতিবিদ হিসাবে মাঝে মধ্যে মনে হয় যে আমরা কিছুই করতে পারছি না এই দেশের জন্য, কি করার ছিল বা কি করতে চাচ্ছি পারছি না। আমাদের যদি এখন এইটা হয়ে যায় যে আমি যা বলেছি তা শুনতেই হবে, বিএনপি বলবে জি না আমরা যা বলেছি তার থেকে মেজরিটিগুলো নিতে হবে। ওনারা যা বলেছিল যদি শোনা হতো তাহলে আজকে রাষ্ট্রপতি থাকতো না, ওনারা যা বলেছেন তা শোনা হলে আজকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান থাকতো না, বিশৃঙ্খলা আর্মিদের মধ্যে শুরু হতো। বাংলাদেশ এমনি বিশৃঙ্খলায় ভরে গেছে।
যা ইচ্ছা তা আপনি করতে পারেন না। রাজনৈতিক নেতা একদিনে তৈরি হয় না তন্নি। কিন্তু সরকার তো চেষ্টা করছে, তারা বারবার তো আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সাথে। আপনি ক্যাবিনেট মিনিস্টার করতে পারবেন টেকনিক্যাল কোটায়, রিটায়ার্ড একটা সচিব এনে আপনি মন্ত্রী করতে পারবেন, কিন্তু পলিটিশিয়ান একদিনে তৈরি করতে পারবেন না। পৃথিবীর এটা একদম স্পেসিফিকলি একটা রাজনৈতিক দলের নেতা তৈরি করতে অনেক দিন লাগে। রাজনীতিতে আপনি শিষ্টাচারটা জানতে হবে আপনাকে। এই শিষ্টাচার বহির্ভূত যখন ওয়ার্ডিং শুরু হয়ে যায়, তখন জেনজি বলেন আপনি আর সিনিয়র বলেন, আপনাকে এইটার মাউথ থেকে মানুষ শিখবে কি? আপনাকে এখন সিনিয়রদেরকে বলেন এদের ডেট চলে গেছে, আপনি বলবেন এরা আর থাকা উচিত না। সিনিয়র জুনিয়রদের নিয়েই কিন্তু রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, একটা দেশের চালাইতে হয়।